নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের মদতে অভিযোগ করায় গ্রেপ্তার করা হয়েছে এরশাদ সুলতান নামে এক ব্যক্তিকে। এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ। অরূপ রায়কে কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজকে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিবপুর থানায় 30 জনের সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি জানতে পারছো? অরূপ রায় এবং এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে পুকুর ভরাটে। দেখো, তোমাকে বলে রাখি যে 28 জুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন, যেই বৈঠকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছিল। সেই সম্প্রচারে লিঙ্কে এই এরশাদ সুলতান তিনি অভিযোগ করেছিলেন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে, যে একটি পুকুর ভরাটের এবং বিভিন্ন এলাকায় বিষয় নিয়ে সেই কাণ্ডে, অর্থাৎ সেই করার অভিযোগে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেই ভাইরাল ফুটেজ নিয়ে অরূপ রায় ঘনিষ্ঠ সুশোভন চ্যাটার্জি অর্থাৎ তৃণমূল নেতা, তিনি একটি শিবপুর থানা অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে শিবপুর থানার পুলিশ তাকে প্রথমে ডেকে এনে বেশ খানিকক্ষণ বসিয়ে রেখে তাকে হ্যারাসমেন্ট করে, তারপরে গ্রেপ্তার করে হাওড়া আদালতে তোলা হলে 14 দিনে পুলিশ হেফাজত হয়েছিল। কিন্তু এই ঘটনায় পরিবারের লোক, অর্থাৎ এরশাদের পরিবারের লোক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তুমি জানো হাইকোর্টে যা নির্দেশ দিয়েছে, শিবপুর থানার 30 দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং কোন এখতিয়ারে শিবপুর থানা পুলিশ এই একটা অভিযোগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া একটা বিষয় লেখাকে কেন্দ্র করে পুকুর ভরাট হচ্ছে বিভিন্ন জায়গায়, এই ব্যক্তিতে লেখার জন্য প্রতিবাদ করায় তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার যেন কৈফিয়ত চাওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে আজকে 5টার পর যেন হাওড়া জেল সংশোধনাগার থেকে তাকে ছেড়ে দেওয়া, অর্থাৎ এরশাদকে ছেড়ে দেওয়া। তার আইনজীবী এই মুহূর্তে এসেছেন এখানে, আইনজীবীর সঙ্গে কথা বলছে ভেতরে। জগন্নাথ, অরূপ রায়ের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, অরূপ রায়ের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অরূপ রায়ের ঘনিষ্ঠ সুশোভন চ্যাটার্জি তিনি এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে এই সোশ্যাল মিডিয়াতে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে যেভাবে কুরুচিকর কথা লেখা হয়েছে, তিনি সাধারণ নাগরিক হিসেবে এই অভিযোগ জানিয়েছে শিবপুর থানায়। তার ভিত্তিতে এই সমস্ত বিষয় ঘটনাটা ঘটেছে। কিন্তু অরূপ রায় তিনি বলেন, তিনি ক্যামেরার সামনে না আসতে পারলেও বলে তিনি এই বিষয়ে কোনো অভিযোগ জানাননি। বেশ। কিন্তু এই ঘটনা একেবারে তোমাকে বলতে পারি হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এই নিয়ে শোরগোল পড়েছে, বিভিন্ন মহলে বিজেপি যেরকম বারবার বলছে যে প্রতিবাদী তিনি ওই দলেরই লোক, তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং তিনি এলাকায় পুকুর ভরাটের নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে তিনি লিখেছিলেন। তার অপরাধী এই এত বড় একটা স্টেপ নেওয়া হলো। তবে এই মুহূর্তে হাওড়া জেল সংশোধনাগারে প্রসেসিং চলছে। আর কিছুক্ষণ পরে এরশাদ সুলতানকে ছেড়ে দেওয়া হবে। পরিবারের লোকজন খুশি, তিনিও তৃণমূলের পরিবার, এলাকা তৃণমূলের লোক। বেশ, অনেক অর্থাৎ এই ধন্যবাদ ঘটনায় জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আর এই ঘটনায়, অর্থাৎ এই অভিযোগ যাঁর, অর্থাৎ এরশাদ সুলতান, তার বাবা ঠিক কি বলেছেন আর সেই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক। বলে ওকে বললো বসুন, 2 ঘন্টা তারপরে ওকে গ্রেপ্তার করে। আচ্ছা আচ্ছা, কেন করলো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে হ্যাঁ, অপরাধ সম্বন্ধে কিছু কথা বলেছে। ফেসবুক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাইন কি করে? এই দর্জির কাজ করে, হ্যাঁ, দর্জির কাজ করে। আর এমনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী? এক ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলাইস সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের নামে একটা অভিযোগ করেন। লিখিতভাবে উনি ফেসবুকে একটা কমেন্টস লেখেন এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন, আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে শিবপুর থানায় এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার মানে আগামী জেল হয়েছে আর কি। না, অরূপ রায় ছাড়াও করেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক কাজ, মানে রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য ওর একটা উদ্দেশ্য রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে, আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে।
যে বিরোধীদের হাতে আননেসেসারি অস্ত্র তুলে দেওয়ার জন্য, মানে একটা ভিত্তিহীন অভিযোগ। এবং অভিযোগ যদি থাকতো, যদি কোনো অভিযোগ থাকতো, সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে। একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা মানে প্রোগ্রাম, মানে প্রশাসনিক একটা বৈঠক করছেন, ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট মানে একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন। অন্যদিকে পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের হারের পর্যালোচনার বৈঠকে গড় হাজির একাধিক শীর্ষ নেতৃত্ব। এলেন না সীতারাম মাহাতো সহ একাধিক তৃণমূল নেতা। ধামাচাপা দেওয়ার চেষ্টা জেলা সভাপতির, প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শীর্ষ নেতারা বৈঠকে ডাক পাননি বলে দাবি পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি। আপনাদের জানিয়ে রাখি, হারের পর্যালোচনার বৈঠক চলছিল, সেখানেই গড় হাজির একাধিক শীর্ষ নেতৃত্ব এবং এই প্রসঙ্গ এড়িয়েছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শীর্ষ নেতারা বৈঠকে ডাক পাননি বলে দাবি পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবারও এই খাস কলকাতাতেই চলল গুলি। খাস কলকাতায় আবারও চলল গুলি, যেটা জানা যাচ্ছে যে লেক গার্ডেন্সের একটি হোটেলের মধ্যে এক যুবতীকে গুলি করা হয়েছে। আবারও চলল গুলি, অর্থাৎ শুট আউটের ঘটনা উঠে আসছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, কোথায় এই ঘটনা ঘটেছে, বিশদে জানবো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে লেক থানা এলাকায় সেখানে একটি মহিলাকে সম্ভবত বান্ধবী হবে, তার বান্ধবীকে মাথায় গুলি করে, নিজে মাথায় গুলি করে নিজে সুইসাইড করেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই চাঞ্চল্যকর খবর যে একটি গেস্ট হাউসের ভেতরে এখানে বান্ধবীকে গুলি করেছে এবং গুলি করে নিজের মাথায় গুলি করে সুইসাইড করেছে এক যুবক বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মহিলা যাকে গুলি করেছে, যাকে গুলি করেছে তাকে কিন্তু ইডিএস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে এমনটাই জানা যাচ্ছে। তবে কি কারণে গুলি করা হয়েছে বা কি কারণে তিনি নিজেই বা সুইসাইড করলেন, এটা যদিও এখনো স্পষ্ট নয়। তবে অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর যে এই যে একটা গেস্ট হাউসের ভেতরে সেই মহিলাকে গুলি করে প্রথমে এবং তারপরে নিজে সুইসাইড করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। তাদের পরিচয় কি কিছু পাওয়া গিয়েছে? দেখো, এখনো পরিচয় কিছু জানা যায়নি, এখনো স্পষ্টভাবে জানা যায়নি তার পরিচয় কি, কে সেই যুবক এবং কেনই বা সেই মহিলাকে তিনি গুলি করলেন এবং নিজেই বা কেন সুইসাইড করলেন। যদিও জানা যাচ্ছে যে বান্ধবী হতে পারে বলে এমনটাই অনুমান করছে পুলিশ। তবে এখনো স্পষ্টতভাবে কিছু কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়নি। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, লেক থানার একটি হোটেলে চলেছে গুলি। ফের খাস কলকাতায় শুট আউটের ঘটনা উঠে আসছে, যেখানে তার বান্ধবীকে গুলি চালিয়ে নিজে আত্মঘাতী যুবক এবং এই বান্ধবী এখন বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, এই বান্ধবী এখন বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গুলিবিদ্ধ অবস্থাতেই এই তরুণী বেসরকারি হাসপাতালে ভর্তি। আবারও এই খাস কলকাতায় শুট আউটের ঘটনা উঠে আসছে এবং তা নিয়ে উত্তাল এই মুহূর্তে পুলিশ তার তদন্ত শুরু করেছে। লেক থানা এলাকায় একটি হোটেলে চলেছে গুলি। লেক থানার পুলিশ ইতিমধ্যে এর তদন্ত শুরু করেছে। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক আর এই তরুণী গুলিবিদ্ধ অবস্থাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আবারও পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। হারের পর্যালোচনার বৈঠকে গড় হাজির একাধিক শীর্ষ নেতা। এলেন না শান্তিরাম মাহাতো সহ একাধিক তৃণমূল নেতা। ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। জেলা সভাপতির প্রসঙ্গ এড়ালেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শীর্ষ নেতারা বৈঠকে ডাক পাননি বলে দাবি করেছেন পুরুলিয়া পরিষদের সহ সভাপতিও। হারের পর্যালোচনা ছিল সেই বৈঠকে এবার গড় হাজির একাধিক শীর্ষ নেতারা, অর্থাৎ গোষ্ঠী কোন্দল বলেই মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ। ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জেলা সভাপতির প্রসঙ্গ এড়ালেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। অর্থাৎ জেলা সভাপতি বলছেন যে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং এর প্রসঙ্গ এড়িয়েছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শীর্ষ নেতারা বৈঠকে ডাক পাননি বলে দাবি করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি,
পুরুলিয়ায় এই হারের পর প্রসঙ্গ এড়ালেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। একাধিক তৃণমূল নেতার এই শীর্ষ বৈঠকের মধ্যে একটি বৈঠক ছিল, কেন এই হার তা নিয়েই পর্যালোচনা হওয়ার কথা ছিল। এবং কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠকে শীর্ষ নেতৃত্বরা অনেকেই এই বৈঠক এড়িয়ে গিয়েছেন। পুরুলিয়ার তৃণমূলের গোষ্ঠীকন্দল তার ফলে প্রকাশ্যে এসেছে বলেই রাজনৈতিক মহলের এক অংশ মনে করছে। বৈঠকে গড়হাজির একাধিক শীর্ষ নেতা, এলান্না শান্তিরাম মাহাতো সহ একাধিক তৃণমূল নেতা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে জেলা সভাপতির বিরুদ্ধে, এমনই অভিযোগ উঠছে। প্রসঙ্গ এড়িয়েছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শীর্ষ নেতারা বৈঠকে ডাক পাননি বলে দাবি করেছে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি। আরামবাগ লোকসভা ভোটে হারতেই বিজেপিতে গোষ্ঠীকন্দল। প্রকাশ্যে গোঘাটের বিজেপি বিধায়ক বনাম গোঘাট বিজেপির 4 মণ্ডল সভাপতির কোন্দল। বিজেপির গোষ্ঠীকন্দলকে কটাক্ষ করেছে শাসক দল। আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মিতালি বাগ। হারের পরে বিজেপির অন্তরে গোষ্ঠীকন্দল। গোঘাট বিধানসভার বিজেপির ফল নিয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বনাম গোঘাট বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতির কোন্দল সামনে উঠে এসেছে। আশা অনুরূপ ফল না হওয়ায় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মণ্ডল সভাপতিরা। তাদের দাবি, বিধায়ক হলে এলাকায় থাকুন, কাজ করুন, না হলে জায়গা ছাড়ুন। বিজেপিতে থেকে সিপিএম এবং তৃণমূলের দালালি করা যাবে না। বিধায়ক বিশ্বনাথ কারকের পাল্টা অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপিকে হারিয়ে দায় ছেড়ে ফেলতে চাইছে মণ্ডল সভাপতিরা। ভারতীয় জনতা পার্টির যারা দুর্নাম করছে, আমি মনে করি তারা বাস্তবে ভারতীয় জনতা পার্টির নয়। যদিও ছিল, এখন তারা নেই। কেবলমাত্র টাকা কামানোর জন্য তারা এসেছে এবং কারু কথাই তারা এটা করছে না, এটা বাস্তব সত্য। আমি আমাদের প্রার্থী অরূপদাকে বলেছি যে জেলা সভাপতি প্রতিদিন আপনার সঙ্গে কানে ঘুরতে যেতে হবে। সে জেলা অফিসে থাকুক, পরিচালনা করুক। আমরা 3 জন বিধায়ক আছি, আমরা যারা কার্যকর্তা আছি এলাকায়, তারা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ঘুরবো। কিন্তু অরূপবাবু আমাকে বলেছেন, আমি জেলা সভাপতি বিমানবাবু, তিনি ছাড়া আমি কোথাও এক পা আগাতে পারবো না। আমরা নাটক দেখছি বসে বসে। আজকে হেরে যাবার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত। কেন হেরে যাবার 2 মাস আগে ওনারা আসেননি কেন? ওনারা যে কাজ করতে পারছেন না, ওনাদের যে সমস্যা হচ্ছে, ওনারা কোথায় লিখিত জানিয়েছিলেন? ওনারা কেন জানেননি রাজ্য নেতৃত্বের কাছে? আজকে হেরে গেছে বলে আজকে নাটক করতে বেরিয়েছেন সব, নাকি নাটক দেখা হচ্ছে? আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে কি কাজটা হয়েছে? বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, ভোট ঘোষণার পর থেকে ভোট প্রচার সব ক্ষেত্রেই ব্রাত্য করে রাখা হয়েছিল তাদের। বিধায়কের দাবি মানতে নারাজ পরাজিত প্রার্থী অরূপকান্তি দিগার। এরকম বাহানা দেখিয়ে অনেকে আসতে পারে না, হ্যাঁ, অতএব সেভাবে আমার কেটেছে। কিন্তু আমার তো দিন ফুরোচ্ছে, একটা দিন ফুরোচ্ছে, আমাকে কাজ এগিয়ে যেতে হবে, প্রচার সাজতে হবে। অতএব যে আমাকে সঙ্গ দিয়েছে, যারা সঙ্গ দিয়েছে, তাদেরকে নিয়ে চলতে আমাকে বাধ্য হয়েছে। বিজেপির গোষ্ঠীকন্দলকে কটাক্ষ শাসক দলের। এখানে বিজেপির সংগঠন বলে কিছু নেই। যতটুকু এরা করেছে, এদের অবৈধ টাকা, সেই টাকার বিনিময়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে ভোটের আগে লক্ষ লক্ষ টাকা বিতরণ করে এরা এই ভোটটায় একটু চেষ্টা করেছে। আমাদের 2-4টে বিধানসভায় হয়তো একটু রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু সার্বিক লোকসভায় আমরা জিতেছি। আর এদের যারা মণ্ডল সভাপতি বলুন, মণ্ডল নেত্রী বলুন বা বিধায়ক বলুন, প্রত্যেকেই এদের চরিত্র হচ্ছে এরা শুধুমাত্র কুৎসা করে বেড়ায়। হাই ভোল্টেজ অধিবেশন চলছে সংসদে। রাজনীতির কারবারিদের মতে বিজেপির 400 পার শুধু কথার কথা। উন্নয়নের নিরিখে লোকসভা ভোটে এসেছে সবুজ ঝড়, মত শাসক দলের। এখন দলে গোষ্ঠীকন্দল ঠেকাতে বিজেপির কি রণকৌশল নেয়, সেটাই এখন দেখার। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আরামবাগের বিজেপি আর অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। গণপিটুনির ঘটনা কিন্তু নতুন নয়, একাধিকবার এই গণপিটুনির ঘটনা কিন্তু সামনে এসেছে। আর গণপিটুনির ডাকাতি আটকাতে এবার তৎপর রাজ্য পুলিশের 11 দফা নির্দেশিকা। 24 ঘন্টা সামাজিক মাধ্যমে নজরদারি খবর পেতে ক্লাবগুলিকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে?
দেখো, নবান্ন তরফ থেকে অ্যাডভাইজারি আজকে জারি করা হয়েছে এবং সেখানে 11 দফার অ্যাডভাইজারি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেক সিপি, এসপি এবং এসপিকে এই অ্যাডভাইজারি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে ক্লাবগুলোকে আরো সক্রিয় করতে হবে যাতে সঠিক সময় পুলিশ খবর পায়। 24 ঘন্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশদের আরো কাজে ব্যবহার করতে হবে। ইন্টেলিজেন্সদের জন্য যাতে গণপিটুনি সংক্রান্ত সব খবর সঠিক সময় আসে সেই দিকেও কিন্তু খবর রাখতে হবে। অর্থাৎ জেলায় জেলায় এই নির্দেশ পাঠানো হচ্ছে। পাশাপাশি ডাকাতি নিয়েও একটা বিশেষ কথা বলা হয়েছে যে ডাকাতি নিয়ে যখনই কোনো রকম কোনো ঘটনা হবে বা কোনো কিছু হবে সেইগুলো কিভাবে হচ্ছে, কারা রয়েছে, সেইখানে টোটাল জায়গায় নজরদারি রাখা, এই সব কিছুর উপর নজর দিতে বলা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এবার গণপিটুনি এবং ডাকাতি বিষয়ে এবার তৎপর হয়েছে নবান্ন। গণপিটুনি এবং ডাকাতি আটকাতে তৎপর রাজ্য, এবং রাজ্যের নবান্নের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে যে একাধিক ক্লাব এবং সামাজিক মাধ্যমে নজরদারি করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের আরও বেশি করে কাজ বেড়েছে, তাদের আরও বেশি করে কাজে লাগানোর কথা বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, টাকা না পেয়ে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। আর এই অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে। কামারহাটির 28 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকায় ব্যবসায়ী অমিত সাহা ঘটনায় বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই যে ঘটনার কথা উঠে আসছে, যেখানে কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, যেটা ব্যবসায়ী অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে 28 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভার যিনি কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে টাকা চাইছিলেন এবং কখনো 2.5 লাখ, কখনো 3 লাখ, কখনো 4 লাখ। এবং যে ফোনের যে কল রেকর্ড তিনি যেটা শোনাচ্ছেন সংবাদ মাধ্যমকে, সেখানে পরিষ্কার আছে তিনি সকালবেলা, কাউন্সিলর বলছেন যে আমি কি সকালবেলা আপনার যে ইচ্ছা ছ্যাবলাও মারতে ফোন করেছি, এই ভাষায় কিন্তু কাউন্সিলর বলছেন একজন ব্যবসায়ীকে যে 2.5 লক্ষ টাকা দিতে হবে। সেই টাকা কিন্তু তিনি হঠাৎ করে কেন চাইছেন ব্যবসায়ীর কাছ থেকে? ব্যবসায়ী তার পরিপ্রেক্ষিতে বলছেন এর আগেও তো আমি ইলেকশন পারপাস অনেক টাকা দিয়েছি, তবে এখন কেন টাকা দেব? তো এই যে কাউন্সিলরের এই যে বক্তব্য, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসায়ী যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় দ্বারস্থ হয়েছেন। এবং যদিও এই যে ঘটনা, ব্যবসায়ী যে ঘটনাগুলো বলছেন, ব্যবসায়ী যে অভিযোগ করছেন, যে কল রেকর্ড শোনাচ্ছেন এবং যে টাকা দেওয়া যে ফুটেজ, সেটাও কিন্তু ইতিমধ্যে ভাইরাল। সেই টাকা তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু শ্রীতমা ভট্টাচার্যের মায়ের হাতে ক্যাশ টাকা গুনে গুনে দিয়ে এসেছেন ভয়ে, হুমকির ভয়। কিন্তু শ্রীতমা ভট্টাচার্য 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সম্পূর্ণভাবে এই অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি যেমনটা দাবি করেছেন, তিনি পরিষ্কার বলছেন যে আমরা জানি যে 2 দিন আগে শ্রীতমা ভট্টাচার্যের উপর রাত বিরাতে কিন্তু হামলা হয়েছিল। এলাকায় বেদখল জমি দখলদারি নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ করে তার উপর হামলা হয়েছিল এবং তার সুবাদেই কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এরকম কর্মকাণ্ড বা এরকম ঘটনার প্রক্রিয়া হিসাবে, এমনটাই কিন্তু বলছেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামারহাটি পৌরসভা শ্রীতমা ভট্টাচার্য। সম্পূর্ণ মিথ্যে বলছেন ব্যবসায়ীর এই অভিযোগকে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আর এই মুহূর্তে ব্যবসায়ী অমিত সাহা তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। বিভিন্ন রকমভাবে দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে জবরদস্তি টাকা তোলাবাজি করার চেষ্টা করছে এবং টাকা না নিয়ে যাচ্ছে। যদি আমি টাকা দিতে রাজি না হচ্ছি, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেখাচ্ছে, কাজ বন্ধ করে দেবো। কত নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ড, কামারহাটি বিধানসভা, কামারহাটি মিউনিসিপ্যালিটি, শ্রীতমা ভট্টাচার্য অভিনেত্রী। দীর্ঘদিন ধরে আমাকে এরকমভাবে টর্চারিং করে যাচ্ছে। যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে, তার ভিডিও ফুটেজও আপনাকে দিয়েছি। লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি লিখিত, এবং আমি 107ও করেছি। আর ব্যবসায়ীর এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শুনুন। এতটা নিম্ন মানসিকতার মানুষ যে যেই টাকাটা উনি আমায় দেয়নি, যেই টাকাটা উনি দলে খরচা করার জন্য আমার বাড়িতে দিয়ে এসেছিলেন, আমি প্রথম কথা উনি যে টাকাটা দিয়েছেন সেটা 2 ভাগে দিয়েছেন। 1 ভাগ আমি বলেছিলাম, উনি বাড়িতে বারবার দেওয়ার চেষ্টা করেছিলেন, আমি বলেছিলাম আমার টাকা আমি বাড়িতে নেব না।
সে এখন বুঝতে পারলাম উনি কেন সেকেন্ড টাকাটা আমার বাড়িতে দেওয়ার চেষ্টা করেছিলেন। উনি এরকম কোনো আমার নামে অ্যালিগেশন দেবে বলেই এটা করেছিল, কারণ যদি মানুষের টাকা হয়, মানুষের খাতে খরচা হবে টাকাতে, মানে মানুষের সামনেই আমি নেব, সেটার ভিডিও ফুটেজ কিন্তু উনি কোনোভাবে দেখাতে পারেননি। অর্থাৎ অভিযোগ করা হয়েছে কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং যে এই অভিযোগ করেছেন অর্থাৎ যে ব্যবসায়ী তিনি কিন্তু অভিযোগ করছেন তাকে টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন কাউন্সিলর। সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূল পরিচালিত স্থানীয় মুড়িগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে স্টল নির্মাণের কাজ মাঝপথে বন্ধের নির্দেশ দিয়েছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। কটাক্ষ করেছে বিজেপি। সরকারি জায়গা থেকে জবরদখল তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর, তারপরেও সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। স্টল নির্মাণ অবৈধ ও গায়ের জোরে করা হচ্ছিল বলে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। বিষয়টা নিয়ে আমরা অনেকবার বিডিও অফিসে বলেছি যে এই বিষয়টা দেখুন, যে বিশ্রাম ঘরের সামনে পাবলিক দাঁড়াতেও পারছে না, সেই জায়গায় এরা বিল্ডিং করে দখলদারি করে রেখেছে। আমরা চাই ওটা উচ্ছেদ করতে। গত কয়েক মাস আগে গঙ্গাসাগরে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার্থে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন জবরদখলকারী ছোট দোকানদারদের উচ্ছেদ করে প্রশাসন। সেই উচ্ছেদ হওয়া দোকানদারদের জন্য স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সরকারি জমিতে একদম মুড়িগঙ্গা নদীর বাঁধের ওপর পাকা স্টল নির্মাণ শুরু করে। এরপরেই শুরু হয় বিতর্ক। তৃণমূল পরিচালিত স্থানীয় মুড়িগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে স্টল নির্মাণের কাজ মাঝপথে বন্ধের নির্দেশ গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের। জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে, সেটা এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডি এর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে এর একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া। ওখানে রাস্তা চওড়া করার জন্য অনেক দোকানদারকে তুলে দিতে হয়েছে, কারণ রাস্তা চওড়া করাও মানুষের দরকার। তো সেই দুস্থ দোকানদারদের ওই দোকান ছাড়া আর কোনো পথ নেই তাদের ইনকামে। তাদের কথা ভেবে আমরা ফিনান্স থেকে ওখানে স্টল বানানোর একটা ব্যবস্থা করেছিলাম। অলরেডি স্টলের কাজ অনেকটা গিয়েছে, আর এখন আমরা রিপোর্ট পাচ্ছি যে ওই স্টল বানানোর কাজ আপাতত মন্ত্রীমশাই বন্ধ করতে বলেছেন। জিবিডির মিটিংয়ের পরে যা সিদ্ধান্ত হবে তা আমাদের মেনে নিতে হবে। মাঝপথে নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় কটাক্ষ বিজেপির। টোটালটাই নষ্ট করে দিচ্ছে এই মুড়িগঙ্গা 1 নম্বর অঞ্চলের যে সমস্ত তৃণমূলের নেতারা আছে, এরা কাটমানির বিনিময়ে এই সমস্ত সৌন্দর্য নষ্ট করছে এবং অবৈধ নির্মাণে কাজ চলে গেছে। এখানে টিএমসির বহু নেতাযুক্ত এবং এই এলাকার আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি। কষ্ট লাগে যে আমাদের গঙ্গাসাগর একটা ঐতিহ্যপূর্ণ একটা কপিলমুনি মন্দির আছে, দর্শনীয় স্থান আছে, ধর্মীয় স্থান আছে, এখানে অবৈধ নির্মাণে কাজ চলছে। এটা বলার কি আছে বলুন তো? তৃণমূল গাজজুরি করছে। কচুবেড়িয়া জেটিঘাটের স্টল বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। গঙ্গাসাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।